আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজকে র্যাবের আলোচনা সভায় উপস্থিত উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জ গুরদাসপুর থানা, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উপস্থিত আমাদের জয়িতা মা এবং বোনেরা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপস্থিত ছাত্রবৃন্দ, গুরদাসপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, বাংলাদেশ স্কাউটস এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি মানে নীতির বাইরে গিয়ে কোনো কাজ করা। আমরা জানি যে দেশ থেকে দেশে আইন কানুন, নিয়ম কানুন এগুলো ভিন্নতা দেখা দেয়। আমার দেশে আমার যে আইন কানুন আছে, আমার দেশে প্রচলিত প্রথা নীতি এর বাইরে গিয়ে কোনো কিছু করাই দুর্নীতি, যেটা আমার উচিত না। এছাড়াও আমাদের সবচেয়ে বেশি যে দুর্নীতিটা চোখে পড়ে সেটা হচ্ছে গিয়ে, বা যেটাকে আমরা প্রধানত দুর্নীতি বলে অনুধাবন করি, সেটা হচ্ছে আর্থিক দুর্নীতি। আমাদের সকল দপ্তরের সরকারি সেবা কিভাবে পাওয়া যায়, সেই সরকারি সেবার নির্ধারিত ফি কত, এটা কিন্তু প্রত্যেক দপ্তরের ওয়েবসাইটে দেয়া আছে। এছাড়াও আমাদের কিন্তু অভিযোগ নিষ্পত্তি করার জন্য আলাদা সিস্টেম আছে, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম, জিআরএস। আপনি প্রত্যেকটা অফিসের ওয়েবসাইটে যাবেন, সেখানে দেখবেন যে জিআরএস আছে, সেখানে একজন অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কখনো যদি কোনো সরকারি সেবা নিতে গিয়ে আপনাদের এই ধরনের আর্থিক দুর্নীতি বা অন্য কোনো দুর্নীতির সম্মুখীন হন, তাহলে গ্রিভেন্স রিড্রেস সিস্টেমে আপনারা আপনাদের অভিযোগ দাখিল করবেন। অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা আপনাকে সেই অভিযোগের নিষ্পত্তি দিবে, এবং যদি সেই অভিযোগ সত্য হয় বা কোনো সরকারি, আমরা যারা চাকরি করি, আমাদের বিরুদ্ধে কোনো যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সরকারি চাকরি আইন অনুযায়ী আমাদের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আপনারা এইটা ব্যবস্থা নিতে পারেন। 106 এটা কিন্তু দুদকের হটলাইন নাম্বার। আপনারা 106 এ ফোন করেও আপনারা এই আপনাদের অভিযোগ, দুর্নীতি সম্পর্কিত অভিযোগ জানাতে পারেন। আর এখন কিন্তু সবাই অনেক সচেতন এবং আমাদের সকলের হাতে স্মার্টফোন আছে, এবং স্মার্টফোনে কোনো সেবার সরকারি রেট কত, ফি কত, কোনো হচ্ছে পরীক্ষার্থীর, এই যে পরীক্ষা, সামনে পরীক্ষা, আমার কাছে অনেকে ফোন করছেন 2-3 জন যে পরীক্ষার ফি বেশি নেওয়া হচ্ছে। আমি বললাম না, পরীক্ষার ফি বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের সরকার নির্ধারিত ফি আছে, এই ফি এর অতিরিক্ত মূল্য হিসেবে কেউ কোনো টাকা দিবে না, এবং আপনি যত টাকা পরিশোধ করবেন তত টাকার রসিদ বুঝে নেবেন। আমাদেরকে কিন্তু এই রসিদ বুঝে নেওয়ার জায়গাটাই কিন্তু পরিষ্কার হতে হবে। আপনি যত টাকা দিবেন আপনি তত টাকার রসিদ বুঝে নেবেন। এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা বলে গেলেন যে দুর্নীতি প্রতিরোধ করতে হবে আমাদেরকে পরিবার থেকে। আমরা যখন দেখব যে, আপনি যখন দেখবেন যে আপনার বাবা মা, আমার পরিবারের আর্থিক সম্পত্তি কতটুকু, আমার পরিবারের আর্থিক উপার্জন মাসিক কত টাকা, সেই অনুযায়ী আমার পরিবারের খরচ কিরকম, এগুলো যখন আপনারা হচ্ছে তুলনামূলক বিচার করবেন, তখনই কিন্তু আমাদের পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতির বিরুদ্ধে আমরা সচেতন হব। আমাদের বাচ্চারা স্কুলে যায়, তাদেরকে আমাদের ছোটবেলা থেকে শেখাতে হবে যে এই পেন্সিলটা আমার, এই কলমটা আমার, এর বাইরে অন্য কারো পেন্সিল বিনা অনুমতিতে ব্যবহার করা, অথবা নিয়ে যদি তার সাথে ভুলক্রমেও চলে আসে যে তুমি এটা আগামীকালকে গিয়ে তাকে ফেরত দিও, যে আমার কাছে এই তোমার এই জিনিসটা ভুলক্রমে চলে গিয়েছিল। এইভাবে আমরা ছোটবেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা শিখিয়ে নিতে পারি। আমরা জাপানের বিভিন্ন উদাহরণ শুনি। আমি যখন একজন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে, আমার শিক্ষক জাপানে পিএইচডি করতেন, সেই শিক্ষক গল্প বলেছিলেন যে সেখানে একজন বাংলাদেশি স্টুডেন্ট তার সাইকেলে ক্যাম্পাসে গিয়ে সাইকেল রেখে সাইকেলের তালা দিচ্ছে। এই তালা দেওয়া দেখে জাপানের যে তার সহপাঠী, সে খুবই অবাক হয়েছে যে তুমি তোমার সাইকেলে তালা, তাহলে সাইকেলে কি করতেছো? লক করতেছি। তো লক কেন করতেছো? বলে যাতে অন্য কেউ নিয়ে না যায়। তো সে খুব শক ফিল করছে যে
যেটা আমার জিনিস না সেটা আমি কেন নিব। এটা জাপানের ওই সহপাঠী সে এটা বুঝতেই পারতেছে না যে যেটা আমার জিনিস না সেটা তো কেউ নেবে না, তাহলে কেন ওটা লক করার প্রয়োজন পড়বে। কিন্তু আমাদের দেশে কিন্তু লক করার প্রয়োজন পড়ে। তো এই জন্য আমাদেরকে ছোটবেলা থেকে এগুলো চর্চা করতে হবে, শিখতে হবে, এবং আমরা যদি পরিবারে পরিবারে এগুলো চর্চা করি তাহলে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারবো এবং আমাদের আওয়াজ তুলতে পারবো এবং দুর্নীতিকে নির্মূল করতে পারবো। এবং সরকারি সেবা গ্রহণের সময় আমরা সবসময় আমার রেট ফি অনুযায়ী আমার কোন সেবার কত টাকা সেবা প্রদানের ফি সেটা অনুযায়ী কাজ করবো এবং রসিদ বুঝে নেব। আজ বেগম রোকেয়া দিবস। বিবিসি 100 নারীর তালিকা প্রকাশ করে প্রত্যেক বছর। তো এই বছর বাংলাদেশে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রিক্তা আক্তার বানু নামে একজন নার্স বিবিসির 100 নারীর তালিকায় উঠে এসেছেন। তিনি একজন নার্স, তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। এই প্রতিবন্ধী সন্তানকে উনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেন নাই। প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য সন্তানদের সাথে অন্যান্য বাচ্চাদের সাথে তার বাচ্চাটিকে ভর্তি করানো হয়নি। তখন তিনি নিজে জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে যে সকল বাচ্চারা আমরা এখন বলি যে আমাদের সুবর্ণ নাগরিক যারা আছেন তাদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে তার বাচ্চা সহ অন্যান্য বাচ্চাদের জন্য পড়াশোনা এবং অন্যান্য সেবা প্রদানের ব্যবস্থা হয়ে থাকে। এই যে আমাদের মায়েরা এসেছেন এবং আমাদের অনেক মায়েদের সাথে তার ছোট ছোট সন্তানরা আছে, এই সকল সন্তানরা কিন্তু অন্য যে মা হচ্ছে গিয়ে বাসায় আসেন আর যে মা তার বাচ্চাকে নিয়ে যে আজকে এখানে আসছে সে কিন্তু আরো ভালো করে তার মায়ের কষ্টটা, তার মায়ের অবযাত্রা, তার মায়ের যে জার্নি এটা অনুধাবন করে। এবং সে কিন্তু ছোটবেলা থেকে সচেতন যে সে নিজের স্কুলে যাওয়ার পাশাপাশি সে কিন্তু উপজেলা পরিষদ চিনে, সে জানে যে উপজেলায় অনেকগুলো কার্যালয় আছে এবং সে কিন্তু আরো যদি ধীরে ধীরে আসতে থাকে সে কিন্তু শিখে যাবে যে উপজেলায় কি কি অফিস আছে, কি কি সেবা পাওয়া যায়, কোন ধরনের অভিযোগ কোথায় দিতে হয় এবং কি সেবা কোন অফিস থেকে নিতে হয়। আমাদের কাছে এখনো অনেক, আমরা যেহেতু উপজেলার বিভিন্ন প্রান্তে যাই, বিভিন্ন মানুষ আছেন বলে যে এটা যে দেওয়া হয় এটা উনি জানেই না। কিন্তু আপনার এই সন্তান যারা উপজেলায় আসতেছে তারা কিন্তু এভাবে পিছিয়ে থাকবে না। এবং প্রত্যেকটা নারীর হচ্ছে গিয়ে যে পড়াশোনা এবং এই যে চাকরি জীবন এটা কিন্তু কঠিন এবং আপনার লড়াইটা আপনার জন্য আপনার নিজেকে করতে হবে। অনেকে আছেন যে অনেক নারীরা, অনেক মেয়েরা বাল্য বিয়ের শিকার হন। আপনি যদি 8ম শ্রেণীতে এসএসসি পরীক্ষার পরে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু একটা চাকরির, আপনি যদি মনে করেন যে আমার মেয়েটা শিক্ষিকা হইলে ভালো হইতো, কিন্তু সে পড়ালেখাও ভালো, কিন্তু আপনি ম্যাট্রিক পরীক্ষার পরে বিয়ে দিয়ে দিলেন, তাহলে কিন্তু তার শিক্ষিকা হওয়ার রাস্তাটা আপনি খোলা রাখলেন না। এই জন্য পড়াশোনাটা শেষ করতে হবে, বা পড়াশোনা শেষ না করলেও যদি আমাদের বাল্য বিয়ের যে 18 বছরের নিচে যদি বিয়ে না দেন, 18 বছরে কিন্তু সে মোটামুটি বড় হয়ে যায়, সে সিদ্ধান্ত নিতে শিখে। তখনও যদি 18 বছরের পরেও যদি আপনি বিয়ে দেন, তখন যদি তার পড়াশোনা চলে, সে হয়তো অনার্স 3rd ইয়ারে পড়ে, 4th ইয়ারে পড়ে, তখন যদি যে পরিবারে বিয়ে দিচ্ছেন, যে ছেলে 18 বছরের যে বড় অনার্স 3rd ইয়ারে পড়া একটা মেয়েকে বিয়ে করতেছে, সেও আশা করা যায় আমাদের মুসলিম বিবাহ বলেন বা আমাদের সামাজিক পরিস্থিতিতে আমরা কিন্তু দেখা যায় যে আমার মেয়ের শিক্ষাগত যোগ্যতা চেয়ে একটু বেশি শিক্ষাগত যোগ্যতার একজন ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছি, বা সে কি চাকরি করছে এগুলো দেখে মেয়ে বিয়ে দিচ্ছি, তার আর্থিক সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে। তো আপনি যদি সেই পরিবারের সাথে আলোচনা করে নেন তাহলে কিন্তু এই মেয়েটা পড়াশোনা কন্টিনিউ করে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু বাল্য বিয়ের শিকার একটা 8ম শ্রেণীর ছাত্রী, 10ম শ্রেণীর ছাত্রী, সে যদি দেখা যায় বিয়ের পরে আবার গর্ভধারণ করে, তার পক্ষে কিন্তু তার পরবর্তীতে সন্তান নিয়ে পড়াশোনা কন্টিনিউ করে যাওয়া অনেক কঠিন। এই জন্য এখানে আমাদের অভিভাবক আছেন, পিতার বয়সী লোকজন আছেন, ছাত্ররা আছেন, মাতার বয়সী লোকজন আছেন এবং বোনেরা আছেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে এবং বাংলাদেশের স্কাউটসের স্টুডেন্টরা আছে যে আমরা যখন কি হয় যে একজনের বিয়ে, এলাকায় একটা 8-এ পড়া মেয়ে, 10-এ পড়া মেয়ের বিয়ের কথা উঠে যায়,
দাদি নানি থেকে অনেকে হচ্ছে গিয়ে দুষ্টামি করে, শ্বশুর বাড়ি থেকে ওর শ্বশুর বাড়ি চলে যাবে, ওকে বিয়ে দিব, ওর বিয়ে খাইতে যাব, ওর বিয়েতে এইটা করব। আপনারা এই জায়গাগুলো একটু একটু করে পরিবর্তন করেন, পরিবর্তন করে একটা মেয়েকে আপনি বলেন না কেন যে হ্যাঁ ও একটা ভালো কিছু করুক, তারপরে ওর বিয়ে দিব, ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, ও হচ্ছে শিক্ষিকা হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, অথবা ও ব্যবসা করুক, ও হচ্ছে গিয়ে কাপড়ের ব্যবসা করুক, এটা চলন বিলুপ্ত এলাকা, মাছের ব্যবসা করুক, শুটকির ব্যবসা করুক, ঘরে তৈরি খাবারের ব্যবসা করুক, অনেক কিছু করা যায়। আর এখন অনলাইনে অনেকে কেনাকাটা করে। ঢাকায় মানুষের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হচ্ছি, ফ্রেশ খাবার পাওয়ার চাহিদা আছে, তারপরে অনেকে হচ্ছে ডেজার্ট আইটেম বিক্রি করে, অনেক কাজের সুযোগ আছে। আমরা নারীদেরকে, পুরুষরা এবং নারী পুরুষ সম্মিলিত ভাবে যারা মুরব্বী জন আছে তারাও সকলে আসলে ধীরে ধীরে তাদেরকে এগিয়ে নিয়ে যায়। সর্বশেষ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। উনি ওনার সেই 1880 থেকে 1932 সাল, আজকে 2024 সালেও আমরা এই বাল্য বিয়ের শিকার হচ্ছি। সেখানে উনি যে জাগরণ তৈরি করেছিলেন, উনি যে আন্দোলন করেছিলেন, উনি যে পথে নেমে এসেছিলেন, সামাজিক বঞ্চনা সহ্য করেছিলেন, তারপরেও যে পিছু হটে যান নাই এবং আমাদের জন্য এই দুয়ার যে খুলে দিয়েছেন, এই জন্য ওনার আন্তরিক কৃতজ্ঞতা এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের সমাজ থেকে, পরিবার থেকে, উপজেলা থেকে, সর্বোপরি দেশ থেকে দুর্নীতি মুক্ত হয়ে আমরা নারী পুরুষ সমানতালে একটি সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়তে পারি, সেই জন্য সবাই একসাথে কাজ করে যাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।